প্রতিটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে এডুকেয়ার বাংলা চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু হলো দ্বিতীয় ইউনিট টেস্টে ইতিহাসের সাজেশান, অর্থাৎ যে সাজেশান তোমাদেরকে দ্বিতীয় ইউনিট টেস্টে ভালো ফলাফলে পৌঁছে দেবে, সেই নিয়ে আজকে আলোচনা। তোমরা প্রত্যেকেই জানো যে হাতে আর বেশি সময় নেই, তাহলে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশানকে আরও ফলপ্রসূ বা কার্যকরী করার জন্যই আজকে আমার এই প্রচেষ্টা। তোমরা প্রত্যেকে যে তিনটি অধ্যায়ের উপর তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাসের পরীক্ষা হবে, অর্থাৎ দিল্লি সুলতানি, মুঘল সাম্রাজ্য, নগর বণিক ও বাণিজ্য, এই তিনটি অধ্যায় থেকে মান 2 ও 3 এবং 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব। তোমরা প্রত্যেকে প্রতিটা অধ্যায় ধরে ধরে, মানে যে সাজেশান তোমাদের সামনে তুলে ধরব সেগুলো তোমরা ধরে ধরে প্রিপারেশান নিতে থাকো। আমি আশা রাখি এই সাজেশান থেকেই তোমরা তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে ইতিহাসে কমন পাবে, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখবে, পাশাপাশি কমেন্টের মধ্য দিয়ে আমাকে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। সপ্তম শ্রেণীর জন্য আমার প্রথম ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে এবং কার্যকরী বলে মনে হয় তবে অবশ্যই লাইক কমেন্টের মধ্য দিয়ে আমাকে রেসপন্স করবে। তাহলে শুরু করছি আজকের আলোচনা। তোমাদের চতুর্থ অধ্যায়, অর্থাৎ দিল্লি সুলতানি, তুর্কো আফগান শাসন। এই অধ্যায় থেকে মান 2 বা 3-এর জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে আমার কাছে, তোমাদের সামনে সেগুলি আমি তুলে ধরলাম। প্রশ্নগুলি একটু ভালো করে দেখে নাও। 1 নম্বরে আছে খলিফা বলতে কী বোঝায়? দিল্লি সুলতানের ওপর খলিফার অধিকার কেন ছিল বা ছিল কেন? 2 নম্বরে রয়েছে রাজা ও সম্রাটের মধ্যে পার্থক্য কী? 3 নম্বরে রয়েছে দাসবংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশকে দাসবংশ নামে অভিহিত করা কি উচিত? 4 নম্বরে আছে খলিফার কাছ থেকে কে সুলতান ই আজম উপাধি লাভ করেন, এর ফলে তিনি কিভাবে লাভবান হন? 5 নম্বরে আছে খুতবা বলতে কী বোঝায়? 6 নম্বরে রয়েছে আমির কাদের বলা হয়, এর সঙ্গে আছে দুর্বাস ও খিলাত শব্দের অর্থ কী? 7 নম্বরে রয়েছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? আচ্ছা, এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি যে মান 2-3-এর প্রশ্নে যে প্রশ্নগুলো আমি তুলে ধরেছি সেগুলো অনেক সময় দেখবে যে 5 নম্বরেও আছে। তাহলে সেটা তোমাদের ক্ষেত্রে খুবই একটা সুবিধার ব্যাপার যে তোমরা যদি 5-এ যদি করে রাখো তাহলে এখানে তোমাদের আর করতে হচ্ছে না, সেখান থেকেই তোমরা 2 বা 3-এর জন্য লিখতে পারবে। আচ্ছা, তারপরে আছে দেখো 8 নম্বরে ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? 9 নম্বরে রয়েছে সুলতান রাজিয়ার শাসনকাল কেন উল্লেখযোগ্য হয়ে আছে? 10 নম্বরে আছে টিকা বন্দেগান ই চিহলগানি, খুব ভালো করে করবে। 11 নম্বরে আছে সিজদা ও পাইবস বলতে কী বোঝায়? এটাও খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বরে আছে মালিক কাফুর কে ছিলেন, তার সম্পর্কে যা জানো লেখো। 13 নম্বরে রয়েছে আলাউদ্দিন খলজি কীভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন। 14 নম্বরে রয়েছে দাগ ও হুলিয়া কি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। 15 নম্বরে রয়েছে ইবন বতুতা কে ছিলেন। এখানে আলাদা করে বলার অপেক্ষা রাখে না, প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, সেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো। 16 নম্বরে রয়েছে খলজি বিপ্লব বলতে কী বোঝায়। 17 নম্বরে রয়েছে দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হয়, এর সঙ্গে রয়েছে তুগলকি কাণ্ড কারখানা বলার আসল কারণ কী ছিল, ওর সঙ্গে ওটা তোমরা দেখে নেবে। 18 নম্বরে রয়েছে সুলতান ফিরোজ শাহ তুগলক কী জনকল্যাণমূলক কাজ করেছিলেন। 19 নম্বরে রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, এই যুদ্ধের ফলাফল। 20 নম্বরে রয়েছে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কী ছিল। আচ্ছা, এর সঙ্গে আরও কিছু প্রশ্ন আছে। উলেমা বলতে কী বোঝায়? উলেমাদের সঙ্গে সুলতানদের সম্পর্ক কী রকম ছিল। 22 নম্বরে আছে জিজিয়া কর কী। 23 নম্বরে আছে তুরস্কু দণ্ড, খরাজ ও খামস কী। 24 নম্বরে আছে দিল্লির সুলতানি শাসনের সময়কালকে তুর্কো আফগান যুগ বলে কেন। 25 নম্বরে আছে হাবসি কারা। 26 নম্বরে আছে বাংলার ইতিহাসে হোসেন শাহ বিখ্যাত কেন। আর 27 নম্বরে আছে কৃষ্ণদেব রায় বিখ্যাত কেন। আর শেষ প্রশ্ন
28 বানিহাটির যুদ্ধ কাদের মধ্যে কত খ্রিস্টাব্দে হয়, এই যুদ্ধের কারণ কী ছিল। এবার তোমরা হয়তো ভাববে যে স্যার তো অনেকগুলোই প্রশ্ন দিয়ে দিল, কিন্তু আমি বলে রাখি এই অধ্যায়টা তোমাদেরকে কিন্তু ভালো করে করতে হবে। সেই জন্য আমি খুব সংক্ষিপ্ত সাজেশান কিন্তু করিনি, যে প্রশ্নগুলো তুলে ধরেছি প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, আবার এর মধ্যে আবার মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। সেই জন্য তোমরা এই অধ্যায়টা মানে এই অধ্যায় থেকে 2, 3 এবং 5 এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখবে। এর পরের যে দুটো অধ্যায় সেখান থেকে সেই ধরনের প্রশ্ন মানে কম আছে কিন্তু অত নেই। এখানে যেমন 28টা, যেখানে আরও অনেক কম আছে, 20টারও কম আছে। মান 2, 3-এর পর এরপর 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলাম, এক এক করে তোমরা দেখে নাও। 1 নম্বরে আছে সুলতান ইলতুৎমিশের প্রধান সমস্যাগুলি কী কী ছিল, যেটা আমি মান 2, 3-এতেও রেখেছিলাম। আচ্ছা, তিনি কিভাবে এগুলির সমাধান করেছিলেন, তাহলে এই প্রশ্নটা কমন, ওখানেও আছে আবার এখানেও আছে। তারপর সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বরে আছে দক্ষিণ ভারত অভিযানে আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন, আর এর সঙ্গে আছে আলাউদ্দিন কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন। এখান থেকে কিন্তু তোমরা কোনো কাটছাঁট করবে না, এখানে কিন্তু প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং এর মধ্য থেকে আমি আশা রাখি যে তোমরা একটা কমন পেয়ে যাবে। তারপরে মোহাম্মদ বিন তুগলক কী কারণে রাজধানী পরিবর্তন করেন, তাঁর এই প্রয়াস সফল হয়নি কেন, মানে চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়ে গেছে। তারপর সুলতান ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলীর বিবরণ দাও। তারপরে 6 নম্বরে আছে টিকা পানিপথের প্রথম যুদ্ধ, ভালো করে দেখবে। আচ্ছা, 7 নম্বরে আছে ইকতা কি, কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন। তাহলে মাত্র 7টি প্রশ্ন দিয়েছি, বিরাট কিছু নয়। এগুলো ধরে ধরে তোমরা যদি প্রিপারেশান নিতে থাকো, যে আমরা আজকে 2 বা 3টে প্রিপারেশান নিলাম, তাহলে দেখা যাবে 2-3 দিনের মধ্যে 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা তুড়ি মেরে মানে প্রিপারেশান নিয়ে নেবে একদম। তাহলে ভালো করে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে এবং তোমাদের যে সামগ্রিক প্রিপারেশান, সেই সামগ্রিক প্রিপারেশানের সঙ্গে এগুলো তোমরা ভালো করে দেখবে। এমন নয় যে এই সাজেশান দিলাম তোমরা শুধু এইগুলোই দেখে গেলে আর কোনো কিছু পড়লে না এর বাইরে, এটা কিন্তু কখনোই করবে না। সাজেশান মানে সম্ভাব্য, অর্থাৎ আসার সম্ভাবনা একটা রয়েছে। তাহলে এগুলো তোমরা ভালো করে দেখে যাবে, কার সঙ্গে না তোমাদের যে সামগ্রিক প্রিপারেশান তার সঙ্গে। এরপর 5ম অধ্যায় অর্থাৎ মুঘল সাম্রাজ্য, এই অধ্যায় থেকে মান 2, 3-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠে এলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। 1 হচ্ছে মুঘল কারা, 2 হচ্ছে তৈমুর লংয়ের ভারত আক্রমণের পরিচয় দাও, 3 হচ্ছে মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো, 4 নম্বরে রয়েছে খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধের ফলাফল। এর সঙ্গে রয়েছে মানে 5 নম্বরে রয়েছে ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এই যুদ্ধের ফলাফল। 6 নম্বরে রয়েছে টিকা সামরিক অভিজাত। 7 নম্বরে আছে শেরশাহের সংস্কারমূলক কাজ কী কী ছিল। 8 নম্বরে রয়েছে পাট্টা ও কবুলিয়ত, মোস্ট ইম্পর্টেন্ট। 9 নম্বরে আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এটা দেখবে তোমাদের 5 নম্বরেও রয়েছে, আবার 2, 3-এও আসতে পারে। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু কমন, মানে এগুলো কিন্তু তোমাদের যাই মানে যত নম্বরে এসুক না কেন, যদি 5-এ তোমরা প্রিপারেশান নিয়ে থাকো তাহলে 2 নম্বর বা 3 নম্বরেও তোমরা লিখতে পারবে। তারপরে আকবরের রাজসভার নবরত্ন কারা, এটাও ইম্পর্টেন্ট। আবুল ফজল বিখ্যাত কেন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 12 নম্বরে আছে বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে কী জানো, এটা ভালো করে দেখে রাখবে। 13 নম্বর নূরজাহান চক্র, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে 14 নম্বরে আছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য খত। প্রতিটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ, মানে আলাদা করে আমি যে বলবো যে এগুলো তোমরা করবে এটা নয়, কারণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকেই আমি তোমাদের কাছে সাজেশানের মধ্য দিয়ে তুলে ধরেছি। 15 নম্বরে আছে দিনী ইলাহি, আবার অবলিক দিয়ে আছে কি না সুলিকুল। এই বিষয়টা হচ্ছে কি, যদি দিনী ইলাহি আসে উত্তর ওটাই, মানে একটাই উত্তর হবে, আর সুলিকুল এলে উত্তর একটাই। দুটোর মধ্যে যে কোনো একটা আসুক না কেন তোমাদের উত্তর কিন্তু একটাই হবে। আচ্ছা, 16 নম্বরে আছে মনসবদারি প্রথা টিকা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আছে সম্রাট আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও, বা আবার জাবদি ব্যবস্থা। দুটোর মধ্যে যদি যে কোনো একটা এসুক না কেন, ওই যে দিনী ইলাহি বা সুলিকুলের মতন, তাহলে উত্তর তখন একটাই হবে, জাবদি ব্যবস্থা টিকা হিসাবে আসতে পারে, আবার পড়লো সম্রাট আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। তাহলে দেখতেই পেলে মুঘল সাম্রাজ্য এই অধ্যায় থেকে মাত্র 17টা প্রশ্ন আমি দিয়েছি।
এই 2 বা 3-এর জন্য এই 17টা প্রশ্ন কিছুই নয়। এগুলো একটু ধরে ধরে প্রিপারেশান নিলেই তোমরা অনায়াসে এগুলো তোমরা তৈরি করে নিতে পারবে। এরপর মান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এক এক করে দেখে নেব। 1 নম্বরে আছে বাবর কিভাবে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বরে আছে পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ ও ঘরঘোড়ার যুদ্ধের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এর সঙ্গেই রয়েছে পানিপথের প্রথম যুদ্ধে যদি মুঘলরা জয়ী না হতো তাহলে উত্তর ভারতে কারা শাসন করত। খুবই সহজ। আচ্ছা, 3 নম্বরে আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তোমাদেরকে একটু আগে আমি বললাম যে এটা মানে 2 বা 3-এতেও আছে, আবার 5-এতেও আছে। তারপরে আছে 4 নম্বরে মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। 5 নম্বরে আছে টিকা লেখো মনসবদারি প্রথা। এটা কিন্তু 2 বা 3-এতেও ছিল। তাহলে মনসবদারি প্রথা, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এগুলো ভালো করে প্রিপারেশান নিতে থাকবে। যে কোনো জায়গাতেই আসতে পারে, 5-এও আসতে পারে, আবার 2 বা 3-এতেও আসতে পারে। তারপরে আছে শেরশাহ কীভাবে দিল্লির সিংহাসন লাভ করেছিলেন। মাত্র 6টি প্রশ্ন মুঘল সাম্রাজ্য থেকে দিয়েছি এবং এই প্রশ্নগুলোর প্রত্যেকটাই তোমাদের জানা প্রশ্ন এবং প্রিপারেশান নিতেও যে খুব অসুবিধা হবে এমনটা নয়। এগুলো তোমরা প্রত্যেকেই উত্তর জানো। একটু ভালো করে তোমরা প্রিপারেশান নিয়ে এগুলো হচ্ছে লিখতে মানে থাকবে, অর্থাৎ লেখা প্র্যাকটিস করবে। লেখা প্র্যাকটিস থাকলে কী হবে, পরীক্ষার সময় তোমরা সঠিক সময়ের মধ্যে তোমরা ঠিকঠাকভাবে তুলে ধরতে পারবে, মানে সেখানে তোমাদের সময়ের ঘাটতি হবে না। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ নগর, বণিক ও বাণিজ্য। এই অধ্যায় থেকে মান 2-3-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। 1 নম্বরে আছে কীভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত। 2 নম্বরে আছে কেন কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল। 3 নম্বরে রয়েছে কুতুব দিল্লি বলতে কী বোঝায়। 4 নম্বরে রয়েছে দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল। 5 নম্বরে রয়েছে ফিরোজ শাহ কোটলা কে নির্মাণ করেন। এর সঙ্গে রয়েছে ফিরোজাবাদ শহরের প্রতিষ্ঠা সম্পর্কে কি জানা যায়। 6 নম্বরে রয়েছে কসবা শব্দের অর্থ কী, আর এর সঙ্গে আছে দিল্লির আশেপাশের কসবাগুলি কীরকম ছিল। 7 নম্বরে রয়েছে দিল্লি শহরে জলের সমস্যা প্রধান সমস্যা ছিল কেন, কিভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল। এটাও ভালো করে দেখবে, খুব মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। 8 নম্বরে আছে টিকা লেখো লালকেল্লা। 9 নম্বরে আছে সুলতানি ও মুঘল যুগে টাকা পয়সা বা মুদ্রার নাম কী ছিল। 10 নম্বরে রয়েছে হুন্ডি বলতে কী বোঝায়। 11 নম্বরে রয়েছে মুঘল যুগে ভারতের প্রধান শিল্প কী ছিল, এই শিল্পগুলির প্রধান কেন্দ্রগুলি উল্লেখ করো। আচ্ছা, 12 নম্বরে আছে ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন, আর এর সঙ্গে আছে পর্তুগিজ বণিকদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য কী ছিল। 13 নম্বরে রয়েছে সুরাট ও মুসলিপট্টনম কেন বিখ্যাত, আর 14 নম্বরে রয়েছে দাদন বলতে কী বোঝায়। এর সঙ্গেই রয়েছে বাণিজ্যিক চাষ কী। তাহলে মাত্র 14টি প্রশ্ন নগর, বণিক ও বাণিজ্য থেকে। এরপর বলে রাখি যে এই অধ্যায় থেকে মান 5-এর কোনো প্রশ্ন আমি রাখিনি, যেটা তোমাদের কাছে একটা মানে আনন্দের বিষয় যে তাহলে এই অধ্যায় থেকে মান 5-এর করতে হবে না। এটা কিন্তু কখনোই করবে না। আমি রাখিনি কেন, কারণ আগের যে 2টো অধ্যায় অর্থাৎ দিল্লি সুলতানি এবং মুঘল সাম্রাজ্য, এই অধ্যায় থেকে মান 5-এর যে প্রশ্নগুলো দিয়েছি আমি আমার অভিজ্ঞতার নিরিখে আমি বলতে পারি যে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর আমি বলতে পারি যে নগর, বণিক ও বাণিজ্য এই অধ্যায় থেকে যদি তোমাদের মান 5-এর প্রশ্ন তৈরি থাকে তাহলে তোমরা কিন্তু সেগুলো দেখবে। এমন নয় যে আমি বলছি যে তোমরা সেগুলো দেখবে না, এটা কিন্তু নয়। আমার অভিজ্ঞতার নিরিখে আমি অধ্যায় থেকে দিইনি, তবে একটা প্রশ্ন আমি বলতে পারি যে দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল। হ্যাঁ, এই অধ্যায় থেকে তোমরা ওই একটি প্রশ্ন তোমরা একটু দেখে নেবে, আর যদি তোমাদের আগে কিছু প্রিপারেশান থেকে থাকে তাহলে তোমরা সেগুলো দেখে নেবে। ভিডিওটি কার্যকরী বলে মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে পরবর্তী সময়ে যখন আমি তোমাদের জন্য ভিডিও ছাড়ব যেন তোমরা সেটা থেকে বঞ্চিত না হও। প্রতিটি শিক্ষার্থীর দ্বিতীয় ইউনিট টেস্টে ভালো ফলাফল হবে এই কামনা করে শেষ করছি আজকের আলোচনা।